আসসালামু আলাইকুম। আমি জুবাইর মাহমুদ ইফাত, অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আজকে আমরা চলে এলাম আরও একটি নতুন রিভিশন ক্লাসের কোর্স নিয়ে, যেটা হলো আমাদের সিভিক্স সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার। তো একদিন আমরা বিগত ক্লাসগুলোতে আমরা সিভিক্স ফার্স্ট পেপারের যে চ্যাপ্টারগুলো ছিল, 6টা চ্যাপ্টার ছিল, সেগুলোর উপরে আমরা রিভিশন ক্লাস করেছিলাম। আজকে থেকে আমরা শুরু করব সিভিক্স সেকেন্ড পেপারের যে ক্লাসগুলো আছে। তো আমাদের যেই শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আমরা শুরু করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আসবো সিভিক্স সেকেন্ড পেপারের যেই ফার্স্ট চ্যাপ্টারটি আছে আমাদের শর্ট সিলেবাসের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমরা যদি আজকে আমরা সৃজনশীল এবং এই সৃজনশীল রিলেটেড আলোচনা করি, তাহলে আমরা প্রথমে দেখতে পারবো যে প্রথম যে কোশ্চেনটি ছিল এটি আমাদের ঢাকা বোর্ড 2022 এবং একই সাথে রাজশাহী বোর্ড 2017তেও এসেছিল এই সেম কোশ্চেনটি। তো আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে প্রথমেই যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কখন। এটা কিন্তু আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং অতি কমন একটি কোশ্চেন, যে ভারতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়। তো ভারতীয় কংগ্রেস গঠিত হয় আমাদের 1885 সালে। ঠিক আছে, এটা আমরা সবসময় মনে রাখবো যে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়। দ্বৈত শাসন বলতে কি বোঝায়, এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের জন্য, যে দ্বৈত কোশ্চেন এটি বিভিন্নভাবে আমাদের কতে আসে কিংবা খতে আসে, ইভেন অনেক সময় গ এবং ঘতেও এই কোশ্চেনটি আমাদের এসেছে। তো আমরা যদি দেখি যে আসলে দ্বৈত শাসন বলতে কি বোঝায়, দ্বৈত শাসন বলতে আমাদের আসলে মেইনলি বোঝায় যে প্রাদেশিক শাসন সংক্রান্ত বিষয়কে দুভাগে বিভক্ত করাকে তোমার দ্বৈত শাসন বলা হয়। ঠিক আছে, তো এই বিষয়টা আমরা শুরুতে রাখার ট্রাই করবো, কারণ আমরা যখন একটা অ্যান্সার করি যে কোনো বিষয় প্রথমে রাখবো আমরা প্রথম প্যারাতে। এটা যদি আমরা প্যারা 1-এ দিই, প্রথম প্যারায় আমরা সবসময় জ্ঞানমূলক বিষয়গুলো রাখার চেষ্টা করব। তো এটা যেহেতু আমাদের জ্ঞানমূলক বিষয়, যে আসলে জিজ্ঞেস করা হয়েছে যে দ্বৈত শাসন বলতে কি বোঝানো হয়, তো এই ক্ষেত্রে আমরা শুরুতেই দ্বৈত শাসন এই বিষয়টি আমরা উল্লেখ করব। তো দ্বৈত শাসন বলতে আসলে এটা বোঝানো হলে তারপর আমরা এই বিষয়গুলো আনবো যে আসলে দ্বৈত শাসনে কি কি বিষয় আছে। যেমন দ্বৈত শাসনে দুটি বিষয় ছিল, একটা হলো হস্তান্তরিত বিষয় এবং অপরটি ছিল আমাদের সংরক্ষিত বিষয়। এবং 1919 সালের শাসন, ভারত শাসনের যে আইন, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল তোমার দ্বৈত শাসন প্রবর্তন। এই যে 1919 সালের যে ভারত শাসন আইন তোমার প্রবর্তন করা হয়, এটার মাধ্যমে কিন্তু আমাদের দ্বৈত শাসনের প্রবর্তন ঘটে। এবং দ্বৈত শাসনের দুটি বৈশিষ্ট্য আছে। এবং হস্তান্তরিত বিষয়গুলো আসলে গভর্নর, এবং সংরক্ষিত বিষয়গুলো প্রাদেশিক মন্ত্রিসভা যৌথভাবে পরিচালনা করতেন। ঠিক আছে, এইটাই হলো আমাদের মেইনলি দ্বৈত শাসন। তো আমরা যদি এবার গতে যাই, তাহলে আমরা এই ক্ষেত্রে দেখতে পারবো যে এই ক্ষেত্রে বলা হচ্ছে উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন ঐতিহাসিক ঘটনা, এখানে কোন ঐতিহাসিক ঘটনার কথা বলা হয়েছে, এটা যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে এদিকে আমাদের বলা হচ্ছে নাগরিকদের অধিকতর সেবা দেওয়ার জন্য সুযোগ সৃষ্টির জন্য ঢাকা সিটিকে দুভাগে ভাগ করা হয়। একটা ছিল আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং একটি হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তো এটা আসলে আমাদের কোন ইস্যুর সাথে মিলে, এটা হলো আমাদের বঙ্গভঙ্গ যে বিষয়টি ছিল 1905 সালে গঠিত হয়েছিল এটা 1905 সালে, যে আমাদের বাংলা এবং আসাম নামে দুটি প্রদেশ গঠন করা হয়। সেটারই আমাদের এই ক্ষেত্রে মিল পাওয়া যায়। তো আমরা যদি কোশ্চেনটিতে যাই, তাহলে আমরা দেখতে পারবো কোন বিষয়ের সাথে সাদৃশ্য রয়েছে, এটাই আমরা প্রথমে অ্যান্সার করবো, যে এটার সাথে আমাদের 1905 সালের যে ঐতিহাসিক ঘটনা ছিল বঙ্গভঙ্গ, এইটার সাদৃশ্য রয়েছে। তো আসলে বঙ্গভঙ্গটা কি বা বঙ্গভঙ্গটা কেন হয়, এটাই কিন্তু আমাদের এখানের আলোচ্য বিষয়গুলো। দুটি প্যারা করে আমরা আসলে এই ক্ষেত্রে করতে পারি যে আসলে আমাদের বঙ্গভঙ্গ কেন হয়েছিল। এই কারণটা যদি আমরা প্রথমত বলি, তাহলে ছিল যে আসলে আমাদের যে পূর্ব যে বাংলা ছিল, যে বাংলাটি ছিল, বাংলার যে প্রদেশটা, এটা অনেক বড় একটি প্রদেশ ছিল। ঠিক আছে, এই প্রদেশটি আমাদের 2 লক্ষ বর্গ মাইলের ছিল, যেটা আমাদের বর্তমান বাংলাদেশের চেয়ে বড়। বাংলাদেশের কত বর্গ মাইল, বাংলাদেশেরই কিন্তু 1,48,000 আছে এখন বর্তমানে তোমার, যদিও আগে 1,47,570 ছিল, এখন 1,48,000 সামথিং কিছু একটা আছে। তো এইটা ছিল, ঠিক আছে। তো এইটা, এবং তখন মানুষ ছিল তোমার এই প্রদেশটিতে মানুষ ছিল প্রায় 7 কোটি। ঠিক আছে,
তো 7 কোটি কিন্তু তখনকার জন্য হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট। তোমার একজন একটা গভর্নরের জন্য, তোমার শুধু একজন গভর্নরের জন্য এই সম্পূর্ণ প্রদেশটাকে করা, শাসন করা তোমার কঠিন ছিল। এবং এর ফলে কিন্তু আমাদের এখানে কি হয়েছিল, বঙ্গভঙ্গ হয়েছিল, যেটা আমরা উদ্দীপকের সাথে আসলে মিল পাই। উদ্দীপকের সাথে আমরা কিভাবে মিল পাই, এখানে আমরা দেখতে পারি যে নাগরিকদের অধিকতর সেবা দেওয়ার জন্য ঢাকা সিটিটা, যেটা অনেক বড় একটা সিটি, এই সিটিটা যেহেতু অনেক বেশি মানুষ এইখানে, তো এর জন্য এখানে এটা দুইটা ভাগ করা হয়, এবং দুইটা ভাগ করে একটা ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর নামে দুটি করা হয়, সিটি কর্পোরেশন তৈরি করা হয়, যাতে নাগরিকদের অধিকতর সুযোগ সুবিধা তাদের কাছে সহজে অ্যাক্সেস পাওয়া যায় তাদের, এবং জনপ্রতিনিধির যাতে কাছে মানুষ যেতে পারে, সহজে কথা বলতে পারে, এর জন্য কিন্তু তখন আমাদের ঢাকাকে দুটি সিটি কর্পোরেশনে ভাগ করা হয়। অতএব আমরা বুঝতে পারি এটার সাথে কিন্তু আসলে আমাদের বঙ্গভঙ্গের মিল রয়েছে। এই বঙ্গভঙ্গ যেটা 1905 সালে হয়েছিল, কেন হয়েছিল এবং এর ফলে কি কি হয়, এবং এর পরবর্তী যে রিঅ্যাকশনগুলো, এই রিঅ্যাকশনগুলো আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। তো এইগুলো আমরা সবসময় মাথায় রাখবো, যে বঙ্গভঙ্গের কোশ্চেনটা কিন্তু আমাদের দেখবো, আমরা যদি সৃজনশীল সলভ করতে থাকি, আমরা দেখবো অনেক জায়গায় এই বঙ্গভঙ্গের বিষয়টা এসে পড়বে। তো আমাদের ঘ নাম্বারে যেটা বলা হচ্ছে, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনার মূলে ছিল জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করা। মূলে ছিল জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করা, ঠিক আছে। এটার সাথে কি তুমি একমত কিনা এটা তুমি বিশ্লেষণ করবা। আসলে বঙ্গভঙ্গ কেন হয়েছিল? বঙ্গভঙ্গ আমরা তো গতে বললাম যে কয়েকটা কারণে ছিল, যেমন আমাদের অর্থনৈতিক কারণ ছিল, সামাজিক কারণ ছিল, এর বাইরেও একটা কারণ ছিল, সেটা হলো আমাদের রাজনৈতিক কারণ। রাজনৈতিক একটা বড় ফ্যাক্টর ছিল, যে তোমার এক্ষেত্রে কারণ ব্রিটিশরা তো আমাদের এত ভালো বন্ধু বা এত ভালো শাসক কেউ ছিল না যে তারা আমাদের উন্নতির জন্য এই বঙ্গভঙ্গটা করেছিল। বঙ্গভঙ্গটা করেছিল মেইনলি যখন দেখা যাচ্ছিল যে তখনকার যে হিন্দুরা ছিল, ঠিক আছে, তখনকার হিন্দুরা অতি শিক্ষিত হয়ে যাচ্ছিল। শিক্ষিত হয়ে যাওয়ার ফলে তারা তাদের নিজেদের শিক্ষিত হয়ে যাচ্ছিল, এবং নিজেদের যে অধিকারগুলো, এই অধিকার সম্পর্কে তারা সচেতন হচ্ছিল, এবং ফলে যে ব্রিটিশদের যেসব আমাদের প্রতি শোষণ নিপীড়ন, এর একটা বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়ে উঠছিল। এবং এর ফলে কিন্তু তারা তখন একটা নীতি প্রণয়ন করে, যেটা হলো তোমার ভাগ করো শাসন করো, ঠিক আছে। এই নীতি তারা তখন প্রণয়ন করে। ভাগ করো শাসন করো প্রণয়নের মাধ্যমে তারা আসলে কি করে, এই বাংলাটাকে দুভাগে বিভক্ত করে দেয়। দুভাগে বিভক্ত করে দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে তোমার আমাদের যদিও মুসলমান যে সম্প্রদায় ছিল তাদের জন্য একটা এটা অনেক লাভের বিষয় ছিল, কিন্তু আমাদের লাভটা আসলে তাদের এই ব্রিটিশদের জন্য মূল বিষয় ছিল না। ব্রিটিশদের জন্য মূল বিষয়টা ছিল আসলে তাদের, যে আমরা যে একই জাতীয়তাবাদে যে আমরা উদ্বুদ্ধ হয়ে যাচ্ছি, আমরা যে শিক্ষিত হয়ে যাচ্ছি, আমরা যে এখন তাদের অধিকার, নিজেদের অধিকার এবং সোচ্চার হচ্ছে অধিকার সম্পর্কে, এবং আমরা যে আসলে তাদের এই শোষণ নিপীড়নের বিরুদ্ধে আমরা যে আন্দোলন গড়ে তুলছে, এটার জন্যই তারা আসলে ভাগ করো শাসন করো নীতি প্রণয়নের মাধ্যমে তারা বঙ্গকে দুটি ভাগ করে দেয়। এর জন্যই আসলে আমরা কিন্তু বলতে পারি যে বঙ্গভঙ্গের মূলে ছিল জাতীয়তাবাদী আন্দোলন, যে আন্দোলনগুলো গড়ে উঠছিল তাকে নস্যাৎ করা বা পণ্ড করা বা তাকে আসলে শেষ করা, ঠিক আছে। তো আমরা যদি তারপর দেখি আমাদের দ্বিতীয় যে কোশ্চেন এখানে বলা হচ্ছে যে বাংলার প্রথম গভর্নর কে? বাংলার প্রথম গভর্নর কে ছিল? বাংলার প্রথম গভর্নর ছিল আমাদের ব্যামফিল্ড ফুলার, ঠিক আছে। ব্যামফিল্ড ফুলার, এটা মনে রাখবে, এটা আমাদের মনে রাখা জরুরি যে বাংলার আসলে প্রথম গভর্নর কে ছিল, ব্যামফিল্ড ফুলার। তো আমরা দেখে এক্ষেত্রে আমাদের দ্বিতীয় কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল যে দ্বিজাতি তত্ত্ব কি? দ্বিজাতি তত্ত্ব বলতে আসলে কি বোঝানো হয়? দ্বিজাতি তত্ত্ব আসলে আমাদের যিনি ছিল মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এবং পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু আসলে আমাদের দ্বিজাতি তত্ত্বটা প্রবর্তন করেছিল। এটার মূল বিষয় ছিল আসলে যে তোমার জাতির ভিত্তিতে, যে মুসলিম জাতি এবং হিন্দু জাতি এর মাধ্যমে দুটি আলাদা রাষ্ট্র সৃষ্টি করেছিল আমাদের মেইনলি দ্বিজাতি তত্ত্ব, ঠিক আছে। যে এখানে দ্বিজাতি তত্ত্ব হলো তোমার ভারত ও পাকিস্তানের নামে দুটি স্বাধীন জাতি ও রাষ্ট্র গঠনের মাধ্যমে ভারতকে রাজনৈতিকভাবে দ্বিধা বিভক্ত করা নির্ণায়ক ও আদর্শাশ্রয়ী
রাজনৈতিক মতবাদ, এটা আমাদের প্রথমে ডেফিনেশন হিসেবে দিতে হবে যে দ্বিজাতি তত্ত্বটা কি। ঠিক আছে, ভারত থেকে ব্রিটিশ শাসন অবসানের প্রাককালে 20 শতকের 20 শতক মানে 1940-এর দশকে, মানে 1940-এর যে দশকটা ছিল এটা মানে 1947-কে আসলে এখানে বোঝানো হচ্ছে। ঠিক আছে, 1947 সালে যে এটা হয়। আচ্ছা, এখানে 20 শতক বলতে আমরা কেন, এই ক্ষেত্রে শতকের ক্ষেত্রে মনে রাখবা, শতকের হিসাব যখন বলা হবে তখন আমরা যেই শতকটা বলা হবে, ধরে এখানে বলা হচ্ছে 20 শতক, 20 শতক, এইটার 20 শতক মানে হলো আমরা এক্ষেত্রে 1900 সালটাকে আমরা বুঝবো এই ক্ষেত্রে। ঠিক আছে, ধরো তোমার বলা হলো 19 শতক, 19 শতক। ঠিক আছে, এটার মানে হলো আমরা কত থেকে ধরবো, 1800 সাল থেকে ধরবো। ঠিক আছে, এটা হলো 1800 সাল থেকে এই ক্ষেত্রে হবে, মানে 1800 সালের যে শতকটা ছিল সেটা। তো এই গেল একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো যখন 40-এর দশক বলতে ওই দশকটাকেই বোঝানো হয়, তবে 40-এর দশকে আমরা 41, 42, 43, 44 থেকে 49 পর্যন্ত যে কোনো একটা সালই হতে পারে। ঠিক আছে, তো 20 শতকের 40 দশক বলতে আসলে আমাদেরকে যদি ফিক্স করে বলতে যাই তাহলে এই ক্ষেত্রে আমাদের 1947 সালকে বোঝানো হচ্ছে। এই যে 1947 সালে যে আমাদের পাক ভারত দুটি রাষ্ট্র গঠিত হলো। ঠিক আছে, এটার মূল বিষয় ছিল আমাদের দ্বিজাতি তত্ত্ব, যেটা আমাদের ঈশার মাধ্যমে মোহাম্মদ আলী জিন্নার মাধ্যমে এটা আর কি প্রবর্তিত হয়েছিল। ঠিক আছে, পরবর্তীতে কিন্তু এই তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের অভ্যুদয় হয়। ঠিক আছে, তারপর যদি আমরা দেখি এই ক্ষেত্রে বলা হচ্ছে গতে যে উদ্দীপকে আব্বাস যে দলের কথা জানতে পেরেছে সেটি প্রতিষ্ঠার প্রেক্ষাপট বর্ণনা করে। এক্ষেত্রে আসলে কোন রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে? আব্বাস দৈনিক সমকালে প্রকাশিত একটি প্রবন্ধ পড়ে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল একটা বৈশিষ্ট্য, প্রথম রাজনৈতিক দল, এই দল প্রতিষ্ঠার পটভূমি সম্পর্কে সে জানতে পারে। পটভূমিটা কি ছিল? প্রতিষ্ঠা লগ্নে দলটির উদ্যোক্তাগণ ঘোষণা করে ইংরেজ শাসনের প্রতি আনুগত্য। এই যে ইংরেজ শাসনের প্রতি যে আনুগত্য, এটা হলো আরেকটা বৈশিষ্ট্য। এটা আসলে কার বৈশিষ্ট্য ছিল? এটা ছিল আমাদের প্রথম, যেহেতু আমরা বুঝতে পারি এটা ছিল জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস, এবং জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় এর মূল বিষয় ছিল তোমার ব্রিটিশ আজ্ঞাবহ হইতে হবে। ঠিক আছে, ব্রিটিশ আজ্ঞাবহ হতে হবে। ঠিক আছে, তো এদের আসলে আমরা এই বৈশিষ্ট্যের মাধ্যমে বুঝতে পারি কিন্তু এরা হলো তোমার জাতীয় কংগ্রেস। ঠিক আছে, তো আমরা এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই দুইটা বিষয় তো আমাদের এখানে বলেই দেওয়া আছে। তো এর বাইরে আমরা আরো কি কিভাবে বুঝতে পারবো যে এটা আসলে এই দলের কথাই বলা হচ্ছে? তো জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়, ঠিক আছে, যখন আমরা দেখতে পারি যে হিন্দুরা ইংরেজি প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে অনেক উন্নতি করে ফেলেছিল নিজেদের মধ্যে, তখন কিন্তু তারা কি করে, আমাদের যে ব্রিটিশ ভাইয়েরা ছিল, ঠিক আছে, ব্রিটিশ ভাইয়েরা কি করলো এই ক্ষেত্রে আমাদের তারা আর কি বিভিন্ন কালাকানুন এবং ইলবার্ট পাস হওয়ার ফলে ভারতীয় জনগণের মধ্যে যে আমাদের অসন্তোষটা বৃদ্ধি পায়, এর ফলে তারা ব্রিটিশরা পরামর্শ দেয় যে তোমরা আসলে একটি রাজনৈতিক দল খোলো, যে রাজনৈতিক দলের মাধ্যমে তোমরা তোমাদের অধিকারগুলো আদায় করতে পারবা। কিন্তু আসলে কি, মানে তোমার কি মাছ বলে দিবে যে কিভাবে মাছকে ধরতে হয়? এটা কিন্তু মাছ কিন্তু কখনোই বলে দিবে না যে মাছ কিভাবে ধরতে হয়। ঠিক আছে, তো এইটা আসলে তারা একটা ফোন দিয়ে এঁটেছিল, এর মাধ্যমে আসলে তারা দুইটা আরো শর্ত দিয়েছিল যে কিন্তু তোমাদের দুইটা শর্ত মানতে হবে। এটা হলো তোমাদের ব্রিটিশদের তোমার আজ্ঞাবহ হতে হবে, ঠিক আছে, এবং তোমার এই ক্ষেত্রে কি করতে হবে, ব্রিটিশদের তোমার যে সমালোচনা তোমার নিম্ন স্বরে বলা যেতে পারে। ঠিক আছে, নিম্ন স্বরে উত্থাপন।
তার মানে তুমি সমালোচনা করার তোমার অধিকার দেওয়া হলো, কিন্তু তুমি আস্তে করে মানে বলবা যে আসলে এটা তো আপনার ভুল হয়েছে, তো এটা যদি আপনি একটু দেখতেন, ঠিক আছে, মানে এইভাবে। আরে ভাই, এইভাবে কি জীবনে অধিকার আদায় হবে যে তুমি গিয়ে বললা যে না আপনার তো এটা একটু ভুল হয়েছে, যদি এটা একটু দেখতেন? তখন তো তোমার এক ধমক দিয়ে বসাই দেবে, যাই বেটা বস চুপ করে, ঠিক আছে। তো এই এই বিষয়গুলো তোমার কিন্তু এভাবে বুঝতে হবে, ঠিক আছে, যে তারা আসলে তখন কিন্তু এই রাজনৈতিক দলের, এবং আমরা আসলে কি বুঝতে পারি যে আসলে ওই প্রথম যেহেতু গঠিত হয়েছে এবং তারা আসলে ব্রিটিশদের আজ্ঞাবহ হয়ে গঠিত হবে বলেছিল, অতএব আমরা বুঝতে পারি কি কি যে এটা হলো আমাদের ইসেরই ছিল, কংগ্রেসের কথা বলা হয়েছে, জাতীয় কংগ্রেস। তো এই ক্ষেত্রে ঘতে আমরা যদি দেখি, ঘতে বলা হচ্ছে ইংরেজ শাসনের প্রতি অনুগত্য বজায় রাখাই হবে দলটির মূল ভিত্তি। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে যদি এই ক্ষেত্রে আরেকটু বিস্তারিত তুমি করতে চাও, তবে তোমার কিছু ইনফরমেশন আরেকটু দিতে পারো, সেটা হলো তোমার বজায় রাখা হবে মূল ভিত্তি বক্তব্যটি যথার্থ। 1825 সালে হয় প্রথম রাজনৈতিক দল হিসাবে এটার উদ্ভব ঘটে, ঠিক আছে। এরা সমালোচনায় নরম পন্থা অবলম্বন করবে, ঠিক আছে। এবং এটা আসলে কাদের জন্য ছিল? এটা ছিল যারা ধনিক শ্রেণী এবং ব্রিটিশ অনুগত শিক্ষিত শ্রেণী, তাদের মাধ্যমে কিন্তু এই দলটার করা হয়, উত্থাপন করা হয়, ঠিক আছে। যাদের কাজ ছিল সমালোচনায় নরম পন্থাই করা এবং তাদের অবিচল অনুগতই, মানে তাদের আজ্ঞাবহ হয়ে থাকে, এই দুইটা বৈশিষ্ট্যই ছিল তাদের প্রতিষ্ঠার মূল ভিত্তি, ঠিক আছে। তো আমরা কিন্তু আসলে বুঝতে পারি যে এই দুটি নীতি কিন্তু তারা আসলে ফলো করেছিল, অতএব বুঝতে পারি যে আজ্ঞাবহ হয়ে থাকে বা অনুগত্য বজায় রাখা হবে এই কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের মূল ভিত্তি। উক্তিটি যথার্থ, অবশ্যই অবশ্যই। দেখো 3 নম্বর সৃজনশীলে বলা হচ্ছে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কত সালে? সিপাহী বিদ্রোহ কত সালে গঠিত হয়? 1857 সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। ভাগ করো শাসন করো নীতি কি? ভাগ করো শাসন করো নীতি হলো যখন তোমরা ব্রিটিশরা দেখলো যে পাকিস্তান ভারতের শিক্ষিত জনগোষ্ঠীরা তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন এবং যখন এর জন্য তারা কি করলো, তারা আসলে সৃষ্টি করলো তোমার বঙ্গভঙ্গ করলো 1905 সালে। 1905 সালে তারা বঙ্গভঙ্গ করে বাংলাকে 2 ভাগ করে দিল। 2 ভাগ করে দিয়ে তারা আসলে কি করলো, যে এই বাংলার যে অংশটা ছিল, ঠিক আছে, এই ক্ষেত্রে রাজধানী ছিল কোনটা? রাজধানী ছিল ঢাকা। ঢাকার রাজধানী থাকার ফলে এই ক্ষেত্রে কিন্তু মুসলমানরা একটা অনেক বেশি একটা উপকৃত হচ্ছিল, কারণ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু ছিল, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু হিন্দু ছিল, তো এই ক্ষেত্রে কিন্তু হিন্দুদেরই কিন্তু কথা শোনা হতো। এবং এর রাজধানী ছিল কি? এর রাজধানী ছিল কলকাতা, এবং কলকাতায় কিন্তু সবচেয়ে বেশি উন্নয়ন করা হচ্ছিল, এবং ঢাকা সহ বাংলাদেশের যে অংশগুলো ছিল তারা কিন্তু আড়ালে নিভৃতে রয়ে গিয়েছিল। এর ফলে এক্ষেত্রে হিন্দুদেরই হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে বাঙালি বা মুসলমান যারা ছিল, ঠিক আছে, তাদের কিন্তু উন্নয়ন হচ্ছিল না। এবং এর ফলে কিন্তু মুসলমানদের যদি একটা উপকার হয়, কিন্তু তারা আসলে রাজনৈতিকভাবে একটা যে ডমিনিয়নটা এটা বজায় রাখার জন্য তারা এই করে ফেলেছিল। কারণ এর ফলে কি হবে, সাম্প্রদায়িক দাঙ্গা হবে, যে মুসলমান এবং হিন্দুদের মধ্যে যে দাঙ্গা সাম্প্রদায়িক, তাদের মধ্যে কিন্তু তখন তোমার তার নিজেদের ঘরের মধ্যে একটা তোমার দ্বন্দ্ব বাজিয়ে দিল, ঠিক আছে। যখন তুমি নিজেদের মধ্যে তোমার দ্বন্দ্ব থাকবে, তখন তো তোমার আর জাতীয়তাবাদ এক থাকবে না, তখন তো তুমি আর ব্রিটিশদের বিরুদ্ধে সমালোচনা করবা না বা ব্রিটিশদের বিরুদ্ধে তুমি যাবা না। এইটাই হলো মেইনলি ভাগ করো শাসন করো নীতি। দেখো গতে বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে ব্রিটিশ ভারতের কোন ঐতিহাসিক ঘটনার মিল রয়েছে? এক্স প্রদেশের জনগণ স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন করছে। এই আন্দোলন দমনের জন্য এক্স প্রদেশকে এমন ভাগে ভাগ করা হয় যাতে দুটি সম্প্রদায় পরস্পরের বিরুদ্ধে, ঠিক এই যে ভাগ করে শাসন করে নীতির যেই বিষয়টা বুঝালাম, এই বিষয়টাই তোমার এখানে করা হচ্ছে। আসলে এই ক্ষেত্রে 1905 সালের যে বঙ্গভঙ্গ, ঠিক আছে, ওই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে, ঐতিহাসিক ঘটনাটি। আচ্ছা, তারপর ঘতে দেখো বলা হচ্ছে উদ্দীপকের অনুরূপ একটি রাজনৈতিক দল ব্রিটিশ ভারতের মুসলিমদের স্বার্থ রক্ষায়। একটি রাজনৈতিক দল ছিল যেটা মুসলমানদের স্বার্থ রক্ষায়। এটা কিন্তু অবশ্যই আমাদের কংগ্রেস না, এটা কোনটা? এটা হলো আমাদের মুসলিম দল। মুসলিম দল যেটা আমাদের কবে গঠিত হয়েছিল? 1906 সালে। 1906 সালে এটা গঠন করা হয়, যেই দলটা আমাদের মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য কাজ করছিল। কারণ ইতিপূর্বে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য কোনো রাজনৈতিক দল বা কোনো সুসংগঠিত কোনো সংগঠন ছিল না। তখন হিন্দুদের জন্য কিন্তু আমাদের যদিও জাতীয় কংগ্রেস ছিল, যেটা 1825 সালে গঠিত হয়, বা আমাদের
যারা মুসলমান ছিল তাদের কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন ছিল না। অতএব এর জন্য কিন্তু মুসলমানদের জন্য আসলে যে সংগঠনটা গঠিত হয় সেটা হলো আমাদের মুসলিম দল। তো আমরা কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে আমাদের কিন্তু কোনটা ছিল, মুসলিম লীগ, মুসলিম লীগ যে প্রতিষ্ঠা করা হয় এই বিষয়টাই করা হচ্ছে, আমি বাংলায় বলে ফেলি মুসলিম দল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো মুসলিম দলের কিভাবে এটা মুসলিম দল, এই বিষয়টা আমাদের করতে হবে। মুসলিম লীগ এটা কিভাবে উদ্দীপকের সাথে মিলে যে এই বিষয়টা আমরা একটু তুলে ধরলাম, যে মুসলিম লীগ জন্মলগ্ন থেকে মুসলমানদের স্বার্থ রক্ষায় কাজ করতে থাকে। রাজনৈতিক পথ পরিক্রমায় একসময় মুসলিম লীগের মাধ্যমে বদ্ধমূল ধারণা ভারতের অখণ্ডভাবে মুসলিম স্বার্থ রক্ষা হতে পারে না, এই ধারণাটা তাদের মধ্যে চলে আসে। কারণ যখন এর পূর্বে যখন কোনো রাজনৈতিক দল ছিল না, তখন শুধুমাত্র হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ যেসব এলাকা ছিল ওই এলাকাগুলোতে আমাদের এই শাসনগুলো ঘটছিল, ঠিক আছে, হচ্ছিল। অতএব কিন্তু তোমার এখানে কিন্তু তোমার তাদের মধ্যে এই ধারণাটা হয় যে যদি দেশ যদি আলাদা না হয়, যদি মুসলমানদের জন্য আলাদা কোনো রাষ্ট্র না থাকে, তাহলে মুসলমানদের কোনো উন্নতি হবে না। শুধু আলাদা দলই নয়, এক্ষেত্রে আলাদা রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন তৎকালীন মুসলিম লীগ নেতা মুহাম্মদ আলী জিন্নাহ। দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করা হয়, ঠিক আছে। এর মূল কথা ছিল ভারতের মুসলমানরা যে কোনো বিবেচনায় একটি স্বতন্ত্র জাতি ও তাদের পৃথক জাতিসত্তা রয়েছে। এই পৃথক জাতিসত্তার স্বার্থ রক্ষার জন্য মুসলমানদের একটি আলাদা আবাসভূমি প্রয়োজন। এবং পরবর্তীতে কিন্তু আমাদের 1940 সালের 23শে জুন 23শে জুন কিন্তু আমাদের বাংলার বাঘ শেরে বাংলা, বাংলার সিংহ শেরে বাংলা একে ফজলুল হক কিন্তু আমাদের করে যে লাহোর প্রস্তাবটা কিন্তু করা হয়। এর মাধ্যমে কিন্তু আমাদের যে মুসলিমদের যে স্বার্থ রক্ষা এর বিষয়গুলো তুলে ধরা হয়। এবং এর মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে এই ক্ষেত্রে আমাদের কার কথা বলা হয়েছিল, এই ক্ষেত্রে মুসলমানদের স্বার্থ রক্ষায় এই দলটি কিন্তু কাজ করেছিল, ঠিক আছে। এর মূল কাজই ছিল যে মুসলমানদের স্বার্থ রক্ষা করতে হবে। আমরা যদি পরবর্তী সৃজনশীলে যাই তাহলে আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে আমাদের দুইটা আইনের কথা বলা হচ্ছে, ভারত শাসন আইন এই একটা এবং খ সালের ভারত শাসন আইন এই একটা বলা হচ্ছে। দেখো আমরা যদি দেখি যে এদের বৈশিষ্ট্যগুলো, কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রতিষ্ঠা, প্রদেশের দ্বৈত শাসন এবং ভারতীয় হাই কমিশনের পদ সৃষ্টি। এটা হলো আমাদের 1919 সালের ভারত শাসন আইন। এবং এটা হলো সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন প্রস্তাব কত সালে গঠিত হয় প্রথম, এটা হলো কোন আইনের মাধ্যমে আসে, এটা হলো 1935 সালের যেই আইনটা হয় তার মাধ্যমে কিন্তু আমাদের প্রথম সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব হয়। প্রাদেশিক স্বায়ত্ত শাসনের বিষয়টা আসে এবং ভারত থেকে বার্মা বর্তমান মিয়ানমারকে আলাদা করার বিষয়টা আসে। তো সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়, আমরা জানি যে এটা 1885 সালে। দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝায় এটাও আমরা অলরেডি পড়ে ফেলেছি। উদ্দীপকে খ সালে মানে 1935 সালে ভারত শাসনের আইন কোন ভারত শাসনের আইন উল্লেখ করা হয়, এটা তো আমরা অলরেডি বলে দিয়েছি। 35 সালের কেন করা হয় এটাই আমরা এখানে একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা বলে দেব যে এটা 1935 সালে ভারত শাসন আইনের কথা বলা হচ্ছে। তারপর 1935 সালে যে ভারত শাসন আইন হয়, এই দেশে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা হলো এই একটা কেন্দ্র থাকে এবং এর ধরো এই অঙ্গরাজ্যগুলো আছে, এই অঙ্গরাজ্যগুলো আমাদের বিদ্যমান আছে এবং এই অঙ্গরাজ্যগুলো এই কেন্দ্র থেকে তোমার পরিচালিত এখানে হবে না, তাদের সবাইকে আমাদের এখানে স্বায়ত্ত শাসন দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। স্বায়ত্ত শাসন দেওয়া হচ্ছে যে না তোমরা নিজেদের মতো তোমরা তোমাদের প্রদেশগুলো পরিচালনা করতে থাকো, ঠিক আছে। আমরা কেন্দ্রে থেকে কোনো তোমাদের হস্তক্ষেপ করব না তোমাদের শাসনে, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু তোমার এখানে স্বায়ত্ত শাসনের মাধ্যমে, এটা কিন্তু 1935 সালের যে ভারত শাসন আইনটা ছিল ওটার মাধ্যমে করা হয়। প্রাদেশিক স্বায়ত্ত শাসন থাকে, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা থাকে এবং ভারত থেকে বার্মাকে পৃথকীকরণ করা হয়। তো এই বিষয়গুলোর সাথে আমাদের যেহেতু উদ্দীপকের বিষয়টা মিলে যায়, অতএব আমরা বুঝতে পারি যে এটা আসলে আমাদের 1935 সালে ভারত শাসন আইনকে নির্দেশ করছে। দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে ক এবং খ সালের ভারত শাসন আইনের মধ্যে কোনটি
অপেক্ষাকৃত ভালো। কোনটা অপেক্ষাকৃত ভালো? প্রথমে তুমি যেটার পক্ষে বলবা সেটার অ্যান্সারটা তোমার প্রথমেই দিতে হবে যে তোমার যেটা ভাল লাগে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা লেজিট সেটা হলো আমাদের 1935 সালের যে এইটা ছিল, 1935 সালে ভারত শাসন আইনটা অপেক্ষাকৃত ভালো। 1935 সালের আইনের ভারত শাসন আইনটা কি বা কি এটার বৈশিষ্ট্য কি, এটা তো আমরা গতে আলোচনা করেছি। এখানে নতুন করে আলোচনা আমরা শুরুতেই না করে আমরা শুরুতে এক্ষেত্রে 1919 সালের যে এটা ছিল, 1919 সালের যে ভারত শাসন আইনটা, ওই ভারত শাসন আইনের এক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো বলবো। যে এখানে আমাদের দ্বৈত শাসন ছিল প্রাদেশিক। তারপরে এই ক্ষেত্রে আমাদের আরো যে বৈশিষ্ট্যগুলো এই ক্ষেত্রে দেয়া আছে যে আমাদের এই ক্ষেত্রে প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা, ভারতীয় হাই কমিশনার পদ সৃষ্টি এবং কেন্দ্রের দ্বিকক্ষ বিশিষ্ট। তার মানে তখনকার আইনসভাটা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট, এটা পরবর্তীতে বলবৎকরণ ছিল, এখনো আছে দ্বিকক্ষ বিশিষ্ট। আর ভারতীয় হাই কমিশনারের কি, এটা হলো যে আমাদের যে ভারত যে সাবকন্টিনেন্ট ছিল এইখান থেকে যে আমাদের ব্রিটিশের যেসব লোকেরা চাকরি করতে গেল, ঠিক আছে, ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে, সাবকন্টিনেন্ট থেকে যারা আমাদের ইংল্যান্ড গেল তোমার বিভিন্ন চাকরি করতে, ইংল্যান্ডে যারা চাকরি করতে গেল তাদের যে ইটা তোমার কি বলে অধিকার রক্ষার যে বিষয়টা, ঠিক আছে, এটা কিন্তু তোমার এখন কিন্তু বর্তমানে আমাদের তোমার বিভিন্ন দেশে যে দূতাবাসগুলো আছে ওইটাই এখানে বোঝানো হচ্ছে। ভারতীয় হাই কমিশনার পদ সৃষ্টির মাধ্যমে যে ব্রিটিশে কর্মরত বা ইংল্যান্ডে কর্মরত যেসব ভারতীয় আছে তাদের অধিকার রক্ষার জন্য এই ভারতীয় হাই কমিশনার সৃষ্টি করে। এগুলোই আর কি তুমি এই ক্ষেত্রে 1919 সালের যখন এইগুলা ভারত শাসন আইন বলবা এই বিষয়গুলো আর কি বিশদভাবে আলোচনা করবা। যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা মাধ্যমে উচ্চকক্ষ নিম্নকক্ষ সৃষ্টি হয়, প্রদেশে দ্বৈত ব্যবস্থার প্রবর্তন হয়, দ্বৈত শাসনের। তারপরে এই ক্ষেত্রে আমাদের ভারতীয় হাই কমিশনের পদ সৃষ্টি হয়। তো এই ক্ষেত্রে দ্বৈত এইটা কি, দ্বৈত শাসনটা কি, দ্বৈত শাসনের বিষয়টা তোমার এই ক্ষেত্রে তুলে ধরতে হবে, ঠিক আছে। তারপর এটা তুলে ধরবা এবং তারপর তুমি বলবা যে 1935 সালে আমাদের যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা গঠিত হয়, যার ফলে আমাদের প্রদেশগুলোর মধ্যে স্বায়ত্ত শাসনের সৃষ্টি হয় এবং ভারত থেকে বার্মাকে আলাদা করে দেওয়া হয় এবং আরো যেসব ইগুলো আছে ওই বিষয়গুলো তুমি দিতে পারবা। এই ক্ষেত্রে তারা আর কি 1919 সালের যে ভারত শাসন আইনটা ছিল তারা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তোমার কি বলে মানুষ এই ক্ষেত্রে এই ছিল না, সন্তুষ্ট ছিল না, যার ফলে কিন্তু 1935 সালে আবার একটি ভারত শাসন আইন করা হয়। অতএব আমরা বুঝতে পারি যে এসব বিষয় থেকে যে 1935 সালের ভারত শাসন আইনটি অপেক্ষাকৃত 1919 সালের ভারত শাসন আইনের থেকে ভালো। দেখো এই সৃজনশীল আমাদের বলা হচ্ছে পলাশীর যুদ্ধ কত সালে হয়? 1757 সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। দ্বৈত শাসন বলতে আসলে কি বোঝানো হয় এটা আমরা একটু দেখি। দ্বৈত শাসন বলতে আসলে বোঝানো হয় 1919 সালে কিন্তু আসলে এটা তোমার প্রবর্তন হয়। 1919 সালে দ্বৈত শাসনের প্রবর্তন হয়, যেটা আমরা পড়ে আসছি। দ্বৈত শাসনের দুটি বিষয় ছিল, একটি হলো হস্তান্তরিত বিষয়, একটি হলো সংরক্ষিত বিষয়। এবং এটা আমরা প্রথম এসে বলে দিয়েছি যে প্রাদেশিক শাসন সংক্রান্ত যে বিষয়গুলো প্রদেশে আলাদা আলাদা যে শাসনটা, এটাই আসলে দ্বৈত শাসন হিসাবে এই ক্ষেত্রে আমাদের বলা হয় আর কি। আমরা যদি দেখি উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রস্তাব, ইঙ্গিতকৃত কোন প্রস্তাব? 1940 সালের 23শে মার্চ। কোন প্রস্তাব ভাই? এটা হলো বলো, এটা ছিল আমাদের লাহোর প্রস্তাব। কে প্রবর্তন করেছিল এটা? একে শেরে বাংলা। শেরে বাংলা এর প্রবর্তন করেছিল লাহোর প্রস্তাব 1940 সালের 23শে মার্চ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো প্রস্তাবটির বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। তো এই প্রস্তাবটির তোমার বৈশিষ্ট্য লিখে দিতে হবে যে এত এত তারিখে করা হয় মুসলিম লীগের সম্মেলনে, ঠিক আছে, এত সালের এত মার্চে আমাদের করা হয়, একটি প্রস্তাব করা হয় লাহোরে, যেটি একে শেরে বাংলা একে ফজলুল হক কি করে, এবং এটিকেই তোমার লাহোর প্রস্তাব বলা হয়। এবং এর বৈশিষ্ট্য সমূহ নিম্নে ব্যাখ্যা করা হলো, ঠিক আছে। তারপরে এইভাবে 1 2 3 4 5 যেভাবে, যেটা আমি শুরু থেকে বলে আসি তোমাদের, এই ক্ষেত্রে তুমি যদি এইভাবে করে দাও, পয়েন্ট পয়েন্ট করে দাও, তাহলে কিন্তু তোমার নাম্বার পাওয়ার যে সম্ভাবনাটা এটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে যে এই ক্ষেত্রে কি ছিল, ভারতকে বিভক্ত করা এবং উত্তর ও পশ্চিম মুসলিম সংখ্যাগরিষ্ঠ স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে। উল্লিখিত স্বাধীন রাষ্ট্রসমূহের অধীনে ইউনিট বা প্রদেশগুলো স্বায়ত্ত শাসন দিতে হবে।
মানে এই যে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা এদের মধ্যে কিন্তু আলাদা স্বায়ত্ত শাসন দিতে হবে, এটা লাহোর প্রস্তাবের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব ছিল, ঠিক আছে। মেইনলি কারণ শেরে বাংলা ছিল একজন বাঙালি, সে তো অবশ্যই তার বাংলার এইটা সবার আগে দেখবে, ঠিক আছে। এই জন্য কিন্তু সে চেয়েছিল আমরা স্বাধীন রাষ্ট্র হওয়ার দরকার নেই, যেহেতু এটা একটা মুসলিম স্বাধীন রাষ্ট্র হিসেবে অলরেডি পাকিস্তান আছে, আমরা পাকিস্তানের থেকে আলাদা হওয়ার ধারণা তখন পর্যন্ত আমাদের মধ্যে আসেনি। তখন ছিল যে যেহেতু এটা একটা প্রদেশ পাকিস্তানের, এই ক্ষেত্রে আমরা মেইনলি স্বায়ত্ত শাসনটা চাই। ভারতের অন্যান্য হিন্দু অঞ্চলগুলোর সমন্বয়ে হিন্দু রাষ্ট্র গঠিত হবে, যেটা হবে ভারত। সংখ্যালঘু সম্প্রদায় তাদের স্বার্থ ও অধিকার রক্ষার জন্য সংবিধানে পর্যাপ্ত ক্ষমতা রাখতে হবে। প্রতিরক্ষা, পররাষ্ট্র যোগাযোগ বিষয় নিয়ে আরও কিছুই দেওয়া আছে, ঠিক আছে। এইগুলা তোমার এই বিষয়গুলো কিন্তু লাহোর প্রস্তাবের মাধ্যমে তুলে ধরা হয়। তো আমরা দেখি উক্ত প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশে বীজ নিহিত ছিল। এটা দেখো, এটা জন্য আমাদের অ্যান্সার দেখার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে আমরা যদি বলি যে কি ভাবে, প্রথমে আমরা যদি এক্ষেত্রে আমরা 2 নাম্বার এটা দেখি বৈশিষ্ট্য, যে ক্ষেত্রে বলা হচ্ছিল যে এই যে 2 নাম্বার বৈশিষ্ট্য কিন্তু বলা ছিল আমাদের যে প্রদেশগুলোতে স্বায়ত্ত শাসন এবং সার্বভৌম হবে। কিন্তু আদতেও কি পূর্ব বাংলা পশ্চিম বাংলা থেকে স্বায়ত্ত শাসন পেয়েছিল? যদি স্বায়ত্ত শাসন পেতই তাহলে কেন 1970 সালে আমরা নিরঙ্কুশ স্বাধীনতা অর্জনের পরে আমরা সরকার গঠন করতে পারিনি? কেন আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক সব দিক থেকে আমরা এসেছিলাম, তাদের থেকে আমরা কি বলে আমরা বৈষম্যের শিকার ছিলাম? কেন আমরা নিজেদের ভাষাকে, মুখের ভাষা যেটা আমাদের দেশের প্রায় অধিকাংশ মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষাকে আমরা রাষ্ট্রভাষা এবং অফিস আদালতের ভাষা হিসেবে করতে পারবো না কেন? এই বিষয়গুলো কিন্তু তখন আমাদেরকে যখন 1940 সালে এইটা প্রস্তাবটা করা হলো এবং 1947 সালে যখন দেশ ভাগ করা হলো, 1971 সাল পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ববর্তী সময়গুলোতে কিন্তু এই বিষয়গুলো আমরা কখনোই পাইনি। এবং এর ফলে কি হয়, এই মাধ্যমে কিন্তু একটা বীজ নিহিত হয় যে আমরা স্বাধীন সার্বভৌমত্ব চেয়েছিলাম, কিন্তু পশ্চিম পাকিস্তান বা পাকিস্তানের যে মেইন অংশটা তারা কিন্তু আমাদের এই জিনিসগুলো আমাদেরকে প্রোভাইড করেনি, যার ফলে কিন্তু আমরা পরবর্তীতে 1952 সাল থেকে যেটা শুরু হয় ভাষা আন্দোলনের মাধ্যমে এবং শেষ পর্যন্ত 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু আমরা দেশ স্বাধীন হয়, যেটা কিন্তু একটা মাত্র কারণে ছিল, তারা আমাদেরকে স্বায়ত্ত শাসন দেয়নি, তারা আমাদেরকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব দিক থেকে তারা আমাদের বৈষম্য করেছিল। তো আমরা বলতে পারি কিন্তু এর ওই 1940 সালে 23শে মার্চ শেরে বাংলা একে ফজলুল হক যে এটা করে, লাহোর প্রস্তাব করে, এর মাধ্যমে কিন্তু আমাদের মেনলি তোমার ইসের বীজটা নিহিত ছিল, বাংলাদেশ প্রতিষ্ঠার বীজটা নিহিত ছিল। দেখো এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস 1885। স্বদেশী আন্দোলন বলতে কি বোঝায়? স্বদেশী আন্দোলন বলতে বোঝায় আমাদের 1905 সালে যখন বঙ্গভঙ্গ করা হয় তখন কিন্তু হিন্দুরা দেখতে পারে যে তারা কিন্তু আর মুসলমানদেরকে কিন্তু তারা ডমিনেট করতে পারছে না, ঠিক আছে। মুসলিমদের কিন্তু আর তখন ডমিনেট করতে পারছিল না এবং মুসলিম অধ্যুষিত যে এলাকা ঢাকা সহ বর্তমান বাংলাদেশ এরিয়াটা ব্যাপক উন্নতি হচ্ছিল, ব্যাপক উন্নতি সংগঠিত হচ্ছিল এবং এর ফলে কিন্তু তারা চরম ক্ষোভ হিন্দুরা চরম ক্ষোভ প্রকাশ করে এবং তারা একটি আন্দোলন সৃষ্টি করে, যেটার নাম ছিল আমাদের স্বদেশী আন্দোলন। তো স্বদেশী আন্দোলন মূলত ছিল তোমার ইসের বিরুদ্ধে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে এই আন্দোলনটা করা হয়েছিল এবং তারা ব্রিটিশ সরকারকে চাপ প্রয়োগ করে, ঠিক আছে। চাপ প্রয়োগ করার মাধ্যমে 1911 সালে কিন্তু তারা বঙ্গভঙ্গটা রদ করে ফেলে, ঠিক আছে। বঙ্গভঙ্গটা রদ করে ফেলে, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এইটাই ছিল আমাদের মানে ওই হিন্দুত্ববাদীরা যে স্বদেশ বঙ্গভঙ্গকে রদ করার জন্য যে আন্দোলনটা গড়ে তুলেছিল সেটাই ছিল আমাদের স্বদেশী আন্দোলন। দেখো এক্ষেত্রে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত ঘটনার সাথে কোন বিষয়টি? ভারতের এক্স প্রদেশ, আয়তন ও জনসংখ্যায় বিশাল, এর প্রশাসকের পক্ষে একার পক্ষে সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করা অসম্ভব বিধায় 2 ভাগে ভাগ করে। তার মানে এটা ছিল আমাদের কি
1905 সালের যে বঙ্গভঙ্গ এটা আলাদা করে বলার আর কিছু না, আমরা অলরেডি 2বার এটা সলভ করে আসছি। এবং রাজনৈতিক এবং প্রশাসনিক কারণ ছিল এটা কার পক্ষ থেকে? এই দুইটা কারণ ছিল আমাদের ব্রিটিশদের পক্ষ থেকে, যে তারা আসলে আমাদেরকে ডমিনেট করার জন্য কিন্তু সরি এটা হবে না ব্রিটিশ, হবে না ব্রিটিশরা আমাদেরকে আসলে ডমিনেট করার জন্য তারা এই দুইটা কারণে কিন্তু আমাদেরকে ভাগ করে দিত। কিন্তু তাছাড়াও আরও কী কী কারণ ছিল? তাছাড়াও কারণগুলো ছিল আমাদের সামাজিক কারণ ছিল, ঠিক আছে, সামাজিকভাবে মুসলিমদের একটা স্ট্যাটাস সমাজে বৃদ্ধি পাবে, কিংবা ধরো তোমার অর্থনৈতিকভাবে মুসলিমরা একটা উন্নতির মুখ দেখবে, ঠিক আছে, এই বিষয়গুলোও কিন্তু আমাদের অন্তর্ভুক্ত ছিল। এই বিষয়গুলোই তোমার তুলে ধরতে হবে, যে সামাজিকভাবে মুসলমানরা সমাজের উচ্চ স্তরে যায়, কিংবা অর্থনৈতিকভাবে তারা একটা উন্নয়নের মুখ দেখে, ঠিক আছে, এই বিষয়গুলো তোমার এই ক্ষেত্রে, তার মানে অন্যান্য কারণগুলো আছে, যে কারণগুলো হলো অর্থনৈতিক সামাজিক কারণগুলো। অতএব তুমি মনে করবা যে এখানে প্রশাসনিক এবং রাজনৈতিক কারণ ছাড়াও অর্থনৈতিক সামাজিক কারণগুলো ছিল বঙ্গভঙ্গের জন্য। তো এই ক্ষেত্রে দেখো আমাদের 7 নাম্বার সৃজনশীলে বলা হচ্ছে, এই ক্ষেত্রে ছক দেওয়া আছে, এই ক্ষেত্রে আমাদের 4টা বৈশিষ্ট্য দেওয়া আছে, ঠিক আছে, 4টা বৈশিষ্ট্যের 4টা রিজন বলা হচ্ছে। তো এটা কোনটা বলো? দ্বৈত শাসন সৃষ্টি কবে? 1919 সালে। ভারতীয় হাই কমিশন সৃষ্টি 1919 সালে। ভারত সচিবের ব্যাপক ক্ষমতা বৃদ্ধি করা হয় এই হাই কমিশনার পদ সৃষ্টির মাধ্যমে, এটাও কিন্তু 1919 সালে, এবং এটাও 1919 সালে। তার মানে এটা কোন আইনের কথা বলা হচ্ছে? এটা হলো 1919 সালের ভারত শাসন যে আইনটা, সেটার কথা এখানে বলা হচ্ছে। মুসলিম লীগ কত সালে গঠিত হয়? 1906 সালে মুসলিম লীগ গঠিত হয়। প্রাদেশিক স্বায়ত্তশাসন কি? আমরা অলরেডি বলেছি যে প্রদেশগুলো যে আলাদা আলাদা যে শাসন করার যে বিষয়গুলো, তাদের যে আলাদা আলাদা ক্ষমতা এবং আলাদা আলাদা তাদের নিজেদের যে দেশকে নিজেদের অঞ্চলগুলোকে পরিচালনার যে সার্বভৌমত্ব, এটাই হলো প্রাদেশিক স্বায়ত্তশাসন, ঠিক আছে। এটা তারপর দেখো উদ্দীপকে ব্রিটিশ সরকার কোন আইনের কথা বলা আছে? 1919 সালের আমাদের এই ক্ষেত্রে ভারত আইনের কথা বলা আছে। এটা আমরা কিন্তু এই বিষয়টা অলরেডি আমরা জেনে আসছি 1919 সালে একদম প্রথম সৃজনশীলে কিন্তু আমরা এই বিষয়টা জেনে এসেছি। তারপর দেখে এক্ষেত্রে বলা হচ্ছিল যে উক্ত আইনটি ভারতীয়রা কেন প্রত্যাখ্যান করেছিল? কেন প্রত্যাখ্যান করেছিল এই ক্ষেত্রে? এটা যদি আমরা দেখি, দেখো এটা আমাদের একটু জানার বিষয় আছে যে কেন আসলে তারা প্রত্যাখ্যান করেছিল। এর ফলেই তো আবার 1935 সালে আমাদের একটা ভারত শাসন আইন আবার পাশ করা হয়। এই ক্ষেত্রে তোমার কিছুই ছিল যে তোমার এই আইনের আওতায় প্রাদেশিক সরকারের বিষয়গুলোকে কৃত্রিমভাবে গঠিত দুটি সংস্থার মাধ্যমেই করা হয়, যার ফলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। এই আইনের সংসদীয় ও দায়িত্বশীল, মানে দুটি সংস্থা কোনটা? সংসদীয় এবং দায়িত্বশীল সরকারের কথা বলা হলেও তখন ভারতে কোনো দল ব্যবস্থা ছিল না, ভারতে তখন তো কোনো দল ব্যবস্থাই ছিল না, ঠিক আছে, এই বিষয়গুলো তোমার করা হয়। তারপর বলা হয় দলীয় রাজনীতির অনুপস্থিতি। দলীয় রাজনীতি, যদিও একটা রাজনৈতিক দল ছিল, কোনটা? যে আমাদের বলে 1885 সালে তো আমাদের কংগ্রেস, জাতীয় কংগ্রেস হয়, এবং 1906 সালে কিন্তু আমাদের মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই রাজনৈতিক যে এটা ছিল রাজনীতি, দলীয় যে রাজনীতি, যেমন বর্তমানে বাংলাদেশ আছে আওয়ামী লীগ, বিএনপির যে রাজনীতি, এই রাজনীতি কিন্তু তখন ছিল না। এক্ষেত্রে তারা ছিল ব্রিটিশদের আজ্ঞাবহ, এবং তারা ছিল মুসলিমদের জন্য একটা বলা যায় একটি সংগঠন, ঠিক আছে। তারা কিন্তু এখানে রাজনীতিতে সক্রিয়ভাবে করা শুরু করেনি, কিন্তু তারা এখানে সংসদীয় এবং দায়িত্বশীল সরকারের কথা বলে আসলে কিন্তু তারা এক্ষেত্রে তোমার এক্ষেত্রে যে স্বাভাবিক কার্যক্রম এটাকে ব্যাহত করার একটা কালা কানুন একটা সৃষ্টি করেছিল, ঠিক আছে। এর ফলে কি হয়? আইনসভার জবাবদিহিতার বিষয়টি অস্বস্তিকর হয়ে ওঠে, এবং মন্ত্রী পরিষদের যে যৌথ জবাবদিহিতা এবং দায়িত্বশীলতা এটিও তখন ছিল না, এবং জনকল্যাণ সাধনেও কিন্তু তারা ব্যর্থ হয়। এই সব কারণে কিন্তু দেখা যায় যে জনগণের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায়, ঠিক আছে। এবং প্রদেশগুলোতেও কিন্তু তখন যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা না থাকে, প্রদেশগুলোতে কিন্তু তখন দ্বৈত শাসন ছিল, কিন্তু কোনো ছিল না, আমাদের স্বায়ত্ত শাসন ছিল না। এই স্বায়ত্ত শাসন না থাকার কারণে কিন্তু আমাদের স্বায়ত্ত শাসন ছিল না, না থাকার কারণে জনগণের মধ্যে আসলে কিন্তু তোমার এই অসন্তোষগুলো বৃদ্ধি পেতে থাকে। দেখা যাচ্ছে যে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত ক্ষমতা সীমিত করে ফেলে। তারপর তারা যে আইন পরিষদের
সৃষ্টি হয়, তার আয়তন বৃদ্ধি পেলেও এর আইন প্রণয়নের ক্ষমতা সীমিত হয়ে যায়। এইসব নানা কারণে কিন্তু ভারতীয় প্রত্যাশা যা ছিল, ভারতবাসী যেসব প্রত্যাশা ছিল তা পূরণে ব্যর্থ হয়। ফলে এই আইনটি কিন্তু অকার্যকর হয়ে পড়ে এবং এটা জনগণের অসন্তোষ প্রকাশ পায় এখানে, ঠিক আছে। এই বিষয়টাতে জনগণের অসন্তোষ প্রকাশ পায় এবং ভারতীয়রা শেষমেশ এটা প্রত্যাখ্যান করে ফেলে। তো আমরা যদি দেখি তারপরে সৃজনশীল, এই ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের কত সালে বঙ্গভঙ্গ সংগঠিত? 1905 সাল 3 জুন। পরিকল্পনা বলতে কি বোঝায়? 3 জুনের পরিকল্পনাটা কোনটা ছিল আমরা যদি দেখি, এই ক্ষেত্রে 1947 সালের 3 জুনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। কংগ্রেস এবং মুসলিম লীগের নেতৃত্বের মধ্যে ঘরোয়া বৈঠকে লর্ড মাউন্টব্যাটেন যে পরিকল্পনা তুলে ধরেন, যে এই ক্ষেত্রে তোমার কংগ্রেস ছিল হিন্দুদের জন্য এবং মুসলিম লীগ ছিল মুসলমানদের জন্য, যা পাকিস্তানের পক্ষে ছিল, এবং কংগ্রেস ছিল আমাদের মেইনলি তোমার ইসের পক্ষে, ভারত সৃষ্টির পক্ষে বা হিন্দুত্ববাদী রাষ্ট্র সৃষ্টির পক্ষে, এবং তাদের মধ্যে কিন্তু একটা অন্তর্দ্বন্দ্ব চরম পর্যায়ে আকার ধারণ করে। এর ফলে কিন্তু লর্ড মাউন্টব্যাটেন কিন্তু তোমার একটি পরিকল্পনা তুলে ধরেন, ঠিক আছে, যা ইতিহাসে 3 জুন পরিকল্পনা বা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে খ্যাত। এটা এর মাধ্যমে আর কি, এর মাধ্যমে সে কিন্তু আসলে ওই দেশগুলোর মধ্যে ওই ভারতের যে উপমহাদেশ এর মধ্যে তোমার ভারত পাকিস্তান করে দিয়েছিল, ভাগ করে দিয়েছিল আর কি, এটাই আর কি মেন বিষয়। দেখো এক্ষেত্রে বলা হচ্ছে কোন আইনের সাথে মিল রয়েছে? কর্ণাটক রাষ্ট্রের বিদেশি শাসক গোষ্ঠী দ্বারা 200 বছর শাসিত হয়েছে এবং প্রথম থেকে বিদেশি শাসক গোষ্ঠী কর রাষ্ট্রে টিকে থাকার জন্য নানারূপ কূটকৌশল অবলম্বন জনগণ খুশি রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়ন করে, কিন্তু কোনো আইনই না থাকায় শেষমেশ 2টি পৃথক রাষ্ট্র দিয়ে নির্দেশ চলে যায়। তার মানে এক্ষেত্রে 1947 সালে যে ভারত স্বাধীনতা আইন ছিল ওই আইনটার কথা এক্ষেত্রে বৈশিষ্ট্য পাওয়া যায়। তো ওই আইনটার বৈশিষ্ট্য কীভাবে পাওয়া যায় এই বিষয়গুলো আমরা তুলে ধরবো। যে এক্ষেত্রে 1948 সালে ভারতীয় শাসন যেই ভারতীয় স্বাধীনতা আইন সেটাকে করা হয় এবং এর বৈশিষ্ট্যগুলো এই ক্ষেত্রে আমাদের তুলে ধরতে হবে পয়েন্ট দিয়ে। যে এই ক্ষেত্রে আসলে তারা 15ই আগস্ট ভারত স্বাধীন হয় এবং 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়, ঠিক আছে। এর ফলে 190 বছরে যে অবসান ঘটে, তারপর দুই ভাগ করে দেওয়া হয়, 2টা ডমিনিয়ন সৃষ্টি করে দেওয়া হয় এবং কোন কোন অঞ্চল নিয়ে পাকিস্তান, কোন কোন অঞ্চল নিয়ে ভারত গঠিত হবে এবং প্রত্যেকটা রাষ্ট্রের জন্য আলাদা একজন হেড অফ দ্য স্টেট থাকবে। এই বিষয়গুলো হলো তোমার এর বৈশিষ্ট্য এবং এখানে আরও কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে যেগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এগুলো পরীক্ষায় তোমার কখনো না কখনো কোনোভাবে তোমার এগুলো কাজে লাগবে। দেখো এক্ষেত্রে বলা আছে আমাদের তোমাদের পাঠ্যপুস্তকের এই আইন ক রাষ্ট্রের জনগণের প্রত্যাশা পূরণে কতটুকু সফল হয়েছিল? ক রাষ্ট্রের জনগণের প্রত্যাশা পূরণে কত, এটা কিন্তু তোমার একটা কি বলে একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। কতটুকু তোমার কিন্তু এটা সম্পূর্ণ নয়, ঠিক আছে, সম্পূর্ণ নয় অবশ্যই। কারণ তোমার এই ক্ষেত্রে যদি মুসলমানরা খুশি থাকে তাহলে হিন্দুরা খুশি নয়, হিন্দুরা যদি খুশি থাকে তাহলে মুসলমানরা নয়। কিন্তু যখন এই ক রাষ্ট্রের ইগুলো হয় তখন কিন্তু কি হয়, দুই ভাগ হওয়ার ফলে যে পাকিস্তান সৃষ্টি, এক্ষেত্রে কিন্তু মুসলমানরা খুশি ছিল যে তারা এখন নিজেদের অধিকার নিজেরা পাবে এবং এর ফলে কিন্তু কারা খুশি ছিল না? খুশি ছিল না কিন্তু যারা ভারতীয় যে ইগুলো ছিল, যারা শাসক ছিল, ধনিক শ্রেণী ছিল বা ব্রিটিশদের আজ্ঞাবহ ছিল, তারা কিন্তু খুশি ছিল না। একই সাথে যখন পরবর্তীতে শাসনটা চলতে থাকে এক সময় কিন্তু দেখা যায় যে 1947 সাল পরবর্তী যে সময়গুলো ছিল 1971 সাল পর্যন্ত, এই সময়গুলোর মধ্যে কিন্তু তোমার বাঙালিরাও কিন্তু এই বিষয়টা নিয়ে তারা কিন্তু সন্তুষ্ট ছিল না। কারণ পাকিস্তান কিন্তু বাঙালিদের উপরে নানা শোষণ নিপীড়ন করতে থাকে, ঠিক আছে, বাংলার উপরে শোষণ নিপীড়ন চালাতে থাকে, যার ফলে বাঙালিরাও কিন্তু সম্পূর্ণভাবে তাদের প্রত্যাশা কিন্তু পূরণে সক্ষম হয়নি। এই যে লাহোর প্রস্তাব ছিল বা যে দ্বিজাতি তত্ত্বের যে বিষয়টা ছিল যে আলাদা তাদের করা হবে, কিন্তু করা হয়নি। আসলেও কিন্তু দ্বিজাতি তত্ত্বের ফলে দেশটা সৃষ্টি হলো। পাকিস্তান কিন্তু মেনলি পশ্চিম পাকিস্তানি ছিল এবং পূর্ব পাকিস্তানিদের নানাভাবে শোষণ এবং করা হতো, ঠিক আছে। এই বিষয়গুলোই তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে আর কি। আচ্ছা, আমরা যদি পরবর্তী সৃজনশীলে যাই তাহলে আমরা দেখতে পারবো আসলে এখানে বলা হচ্ছে যে আমাদের ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর কে ছিল? সর্বপ্রথম কে ছিল এটা তো আমরা জানলাম, সর্বশেষ কে ছিল? সর্বশেষ ছিল
লর্ড মাউন্ট ব্যাটেন, যিনি আমাদের ওই সীমানাগুলো নির্ধারণ করে দিয়েছে, দুটি দেশের মধ্যে যে সীমানা সেটি আসলে তিনি নির্ধারণ করে দিয়েছে। তারপর আমরা যদি দেখি যে এক্ষেত্রে বলা হচ্ছে দ্বৈত শাসন কি, দ্বৈত শাসন আমরা অলরেডি এই কোশ্চেনটা সলভ করে ফেলেছি। উদ্দীপকের উল্লেখিত বিভক্তির সাথে তোমার পাঠ্যবের কোন ঘটনার মিল রয়েছে? আয়তনে বিশাল অঞ্চলের অর্থনৈতিক রক্ষা এক্স ওয়াই, অথবা এটা আমরা বুঝতে পারি এটা কি ছিল, ওইটা 1905 সালের ভঙ্গের সাথে এটার মিল রয়েছে। উদ্দীপকে উল্লেখিত বিভক্তির ফলে এক্স অঞ্চলের জনগণের জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছিল? আচ্ছা, দুটি অঞ্চল ছিল এক্স ও ওয়াই। এক্স অঞ্চলের জনগণ খুশি হলেও ওয়াই অঞ্চলের জনগণের মধ্যে, তার মানে এক্স অঞ্চলটা কোনটা ছিল? মুসলিম অধ্যুষিত বাংলাদেশ বা বাঙালি জাতি, এই পাশটা আর কি, যেখানে আর কি ঢাকা রাজধানী ছিল, আর ওয়াইটা ছিল যেখানে কলকাতার রাজধানী ছিল আসাম প্রদেশটা। ঠিক আছে, তো জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছিল, এটা কি ধরনের প্রভাব পড়েছিল এটা যদি তুমি বলতে যাও তাহলে তোমার বলতে হবে অর্থনৈতিক প্রভাব দিবা, এক দিয়ে অর্থনৈতিক, তারপর দুই দিয়ে দিবা সামাজিক, তিন দিয়ে দিবা রাজনৈতিক, তারপরে এগুলো ব্যাখ্যা করবে। যেমন তুমি ধরো এই ক্ষেত্রে বলতে পারো যে এই ক্ষেত্রে আমাদের কি ধরনের অর্থনৈতিক, তারা এখন অর্থবিত্তে উন্নতি হচ্ছিল, তাদের দেশে এখন মানে এই অঞ্চলগুলোতে তখন উন্নয়ন ঘটছিল। ঠিক আছে, যখন ঢাকাকে একটা নতুন রাজধানী করা হলো তখন রাজধানীকে কেন্দ্র করে সব কিছু গড়ে উঠলো। ঠিক আছে, তারপর এই ক্ষেত্রে কিন্তু মুসলিমরা এবং এই অঞ্চলের যারা মানুষ ছিল বাংলার মানুষ, তারা কিন্তু তোমার এই বিষয়গুলো থেকে উন্নয়ন পাচ্ছিল। ঠিক আছে, এক্স অঞ্চলের যেই লোকগুলো ছিল বা বাংলার যে বাংলা প্রদেশের যে অঞ্চলটা ছিল। ঠিক আছে, আর তারপর তুমি এখানে সামাজিক কিভাবে ছিল, সামাজিকভাবে তারা এখন একটা স্ট্যাটাস পাচ্ছিল যে শুধুমাত্র হিন্দুর এই যে একটা উন্নয়নের যে বিষয়টা ছিল, যে হিন্দুরা ধনী হচ্ছিল অনেক এবং তাদের কথা বলার জন্য রাজনৈতিক দল ছিল, কিন্তু এটা কিন্তু তখন তোমার মুসলমানদের মধ্যে ছিল না। ঠিক আছে, কিন্তু রাজনৈতিকভাবে কি পায়, রাজনৈতিকভাবে তারা 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার পরে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করে, মুসলিম লীগ একটা প্রতিষ্ঠা হয়। এটা বঙ্গভঙ্গের পরে হওয়ার ফলে এই অঞ্চলের যে লোকগুলো ছিল যারা বাংলার, তারা যারা মুসলিম ছিল তারা একটা রাজনৈতিক অধিকার পায়, কিংবা এই ক্ষেত্রে মনে করো এই বিষয়গুলো কিন্তু তোমার এই ক্ষেত্রে তুলে ধরতে হবে যে কী ধরনের প্রভাব ফেলেছিল, এই ধরনের প্রভাবগুলো ফেলেছিল। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠা লাভ করে? 1885। বারাসাত বিদ্রোহ কি? বারাসাত বিদ্রোহ আমাদের হলো ব্রিটিশ শাসনের জাতাকলে পিষ্ট হয়ে যখন কৃষকরা সর্বশান্ত দিশাহারা হয়ে তখন মীর নাসের আলী ওরফে তিতুমির কৃষক আন্দোলন গড়ে তোলে। ঠিক আছে, তিতুমিরের কৃষক আন্দোলন মূল লক্ষ্য ছিল নীল করে, এই যে যারা নীল করতো এবং নীল নামমাত্র মূল্যে কিনে নিয়ে যেত এবং জোর করে নীল উৎপাদন করা হতো, ধানের জমিগুলোতে ধান চাষ না করে তারা নীল উৎপাদন করতো নিজেদের লাভের জন্য। এই সবের জন্য 1885 সালে মীর নিসার আলী বা তিতুমির 1885 সালে তিনি দলবলসহ 24 পরগনায় কিয়দংশ মানে কিছু অংশ এবং নদী ও ফরিদপুরের কিছু অংশ, ঠিক আছে, এইখানে 83,000 শ্রমিক নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একটি আন্দোলন গড়ে তোলে, যা ব্রিটিশ দের বিরুদ্ধে তিতুমিরের বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ছিল এটা। তারপর দেখো বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লিখিত আইনের সাথে পঠিত কোন আইনের উল্লেখ আছে? কোন আইন? পাশাপাশি দুটি প্রধান সম্প্রদায় দীর্ঘদিন ধরে বসবাস করছে, বিদেশি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দ্বন্দ্ব সংঘাত লেগে থাকে, সম্প্রদায় দুটি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কর্তৃপক্ষ বারবার উদ্যোগ গ্রহণ করলেও তার সমাধান হয়নি, পরিশেষে দুটি সম্প্রদায়কে আলাদা করার চিন্তা করে পার্লামেন্টে আইন প্রণয়ন করে এবং এই আইন প্রণয়নের মাধ্যমে দুটি আলাদা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। কোন আইন বলো? এটা ছিল 1947 সালে ভারত স্বাধীনতা আইন, যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি আমাদের প্রিভিয়াস একটা সৃজনশীলের মাধ্যমে এইটা। তো এটা কিভাবে হয়েছিল ওই অ্যান্সারটার মতো এইখানেও তোমার একই রকম অ্যান্সার করতে হবে। আমরা যদি দেখি উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আইন, উদ্দীপকের সাথে এই ক্ষেত্রে তুমি সাদৃশ্যপূর্ণ আইনের তাৎপর্য, তার মানে সাদৃশ্যপূর্ণ আইন কোনটা ছিল? সাদৃশ্যপূর্ণ আইন ছিল আমাদের 1947 সালের যে আইন, এবং এই 1947 সালের আইনের
যেটা কিন্তু আমরা অলরেডি তোমার যে প্রিভিয়াস সৃজনশীল ওইখানে কিন্তু আমরা ওইখানে বৈশিষ্ট্য আকারে বা ওইটার কি কি গুরুত্ব ছিল ওইটা কিন্তু আমরা আলোচনা করেছি। ওই তাৎপর্যটাই তোমার এখানে আবার এখানে বিশ্লেষণ করতে হবে। তারপর দেখো আমাদের এক্ষেত্রে বলা হচ্ছে কত সালে নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে, কত সালে 1954 সালে আমাদের যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ করে। তারপর বলা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব কি, এটা আমরা পড়ে ফেলেছি উদ্দীপকে। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে ভারত কোন শাসনের আইনের কথা বলা হয়েছে বলতো? প্রাদেশিক স্বায়ত্তশাসন ছিল, সর্বভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থা ছিল, যুক্তরাষ্ট্রীয় আদালত ছিল, এটা কোনটাই ছিল? এটা ছিল 1935 সালে যে ভারত শাসন আইন ছিল সেখানে বলা হয়েছিল। এবং উক্ত ভারত শাসন আইন অনুসারে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা, এই যে প্রাদেশিক স্বায়ত্তশাসন কি এবং প্রাদেশিক স্বায়ত্তশাসনের যে কার্যকারিতা এটি তোমার এখানে বিশ্লেষণ করতে হবে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। স্বদেশী আন্দোলন কি বলা হয়েছে? উদ্দীপকের ঘটনার সাথে ব্রিটিশ কোন ঐতিহাসিক ঘটনার মিল রয়েছে? বৃহৎ উপজেলা উন্নয়নের জন্য তাকে কি করা হয়? বৈষম্যের শিকার 2 ভাগ করা হয়। আচ্ছা, এটা আমাদের বঙ্গভঙ্গ, 1905 সালের বঙ্গভঙ্গ। রাজনীতি ঘটনার প্রতিক্রিয়া কি ছিল? প্রতিক্রিয়া, ব্রিটিশ ভারতের রাজনীতিক ঘটনাটির প্রতিক্রিয়া কি যথার্থ ছিল কিনা? আচ্ছা, এইখানে প্রতিক্রিয়ার যদি আমরা কথা বলি তাহলে এখানে আমাদের বলতে হয় যে এই প্রতিক্রিয়াটি যথার্থ ছিল না। কেন ছিল না? বঙ্গভঙ্গ প্রকাশ করা হলে ভারতের মধ্যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া হয় এবং এর ফলে যে তোমার যে বিষয়গুলো ঘটে এই ক্ষেত্রে কিন্তু তোমার এটা তুলে ধরতে হবে, ঠিক আছে? যথার্থ ছিল না। এক্ষেত্রে যদিও তোমাদের মুসলমানরা আমাদের নবজীবন লাভ করে, কিন্তু এক্ষেত্রে কিন্তু যারা তোমার ছিল হিন্দু ছিল তারা কিন্তু এক্ষেত্রে অসন্তোষ ছিল যে তাদের মুসলমানদের উপর যে ডমিনেশন ছিল এটা তারা আস্তে আস্তে কমে যাচ্ছিল এবং মুসলমানরা তাদের রাজনীতিতে তাদের অর্থনৈতিকভাবে উন্নতি হচ্ছিল এবং তারা বিকশিত হচ্ছিল, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু তোমার তখন তুলে ধরতে হবে। অর্থাৎ এই প্রতিক্রিয়াটা তখন যথার্থ ছিল না, মানে দুই জাতির দুইটা প্রতিক্রিয়া ছিল, হিন্দুদের একটা প্রতিক্রিয়া ছিল এবং অপরদিকে তোমার যারা মুসলিম ছিল তাদের একটা প্রতিক্রিয়া ছিল। দেখো এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তোমার সংরক্ষিত ছিল, হস্তান্তরিত ছিল প্রাদেশিক বিষয়সমূহ একটি ধারা, এটা কোন আইনের প্রকাশ পেয়েছে এবং আইনের ধারাটির কার্যকারিতা ব্যাখ্যা করো। দ্বিজাতি তত্ত্ব কে করে? দ্বিজাতি তত্ত্ব কে করে বলো? এটা করে আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ। আর তারপর আমাদের এই খিলাফত আন্দোলন বলতে কি বোঝায়? খিলাফত আন্দোলন বলতে আসলে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ওকে 1924 সালে এটার সমাপ্তি ঘটে, ঠিক আছে? 1924 সালে এটার সমাপ্তি ঘটে, এটাও ঠিক আছে। তোমার তৎকালে তুরস্কের বিপ্লবী নেতা কামাল আতাতুর্ক তুরস্কের ক্ষমতা দখল করলে খিলাফত তথা তুরস্ক সালতানাতকে তোমার বাতিল ঘোষণা করা হয়, ঠিক আছে? এইটাই তোমার মেইনলি হলো আমাদের তোমার এই ছিল মুসলমানদের মধ্যে যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে এবং তুরস্কের যে এই ঘটনা খিলাফত যখন হয় তথা তুরস্কের সালতানাতকে তোমার বাতিল ঘোষণা করে, এটাই আমাদের খিলাফত আন্দোলন নামে তোমার পরিচয় ছিল, যেটা পরবর্তীতে ভারতে তোমার 1924 সালে এটা সমাপ্তি ঘটে। তো এই ক্ষেত্রে আমরা এটা কোনটা ছিল? এটা ছিল 1919 সালের যেইটা ছিল ভারত শাসন আইন, সেটার সাথে মিলে যায়। তো এটা নিয়ে তো অনেকবার আলোচনা করা হয়েছে এবং এটার কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়েছে যে পরবর্তীতে যে এটা নিয়ে আসলে জনগণের মনে অসন্তোষ সৃষ্টি হয় এবং তারপর যে তোমার 1935 সালে আরেকটা ভারত শাসন আইন প্রতিষ্ঠা করা হয় এবং এর কি কি ডিফেক্টস ছিল, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু তোমার এই কার্যকারিতার মধ্যে তুলে ধরতে হবে। দেখো এক্ষেত্রে বলা হচ্ছে 1954 সালের প্রতীক কি ছিল বলো? এটা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? এইখানে প্রতীক কিন্তু ছিল নৌকা। এটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বটে যে যুক্ত ফ্রন্টের আসলে প্রতীক কি ছিল। যুক্ত ফ্রন্ট তো ছিল আমাদের 4টা দল মিলে, কিন্তু তাদের আসলে নেতা ছিল যদিও একে শেরে বাংলা একে ফজলুল হক, কিন্তু এই ক্ষেত্রে প্রতীক ছিল কিন্তু আমাদের নৌকা। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে 3 জুন পরিকল্পনা বলতে কি বোঝানো হয়? আমরা জানি পরিকল্পনার সাথে কোন পরিকল্পনার মিল রয়েছে? কোন পরিকল্পনা? দ্বিতীয় বিশ্বযুদ্ধ
প্রধানমন্ত্রী এশিয়া মহাদেশে একটি অঞ্চলের জনগণের দাবি পূরণের লক্ষ্যে ক্যাবিনেটের 3 সদস্যের দায়িত্ব দিলেন। ক্যাবিনেটের সদস্যগণ উক্ত অঞ্চলের রাজনৈতিক দলের প্রতিনিধি আলাপ আলোচনা ঐক্যমত্যে পৌঁছাতে না পেরে বিবেচনা শেষে পরিকল্পনা পেশ করেন। পরিকল্পনায় জনগণের দাবি ও দীর্ঘমেয়াদী যেই ছিল আমাদের প্রস্তাব ছিল সেটা ঘোষণা করে। এটা কোনটা ছিল? এটা হলো 1946 সালের যে মন্ত্রী মিশন যেই আমাদের এটা ছিল পরিকল্পনা ছিল তার সাথে মিল রয়েছে। তো এটা কি? এটা ছিল আমাদের ভারতের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা এবং হিন্দু মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য আমাদের কিন্তু এই ক্ষেত্রে তোমার সমস্যা সমাধানের জন্য এই মন্ত্রী মিশন পরিকল্পনাটাই করে। যদিও এটা পরবর্তীতে ব্যর্থ হয় এবং আমরা জানি যে 1947 সালে ভারত স্বাধীনতা আইন প্রকাশিত হয়, কিন্তু এটা 1947 সালে এই সমস্যাটা সমাধানের জন্য একটা তোমার মন্ত্রী মিশন পরিকল্পনা করা হয়। এটাই আর কি আমাদের মন্ত্রী মিশন পরিকল্পনাটা কি এই বিষয়টা তুলে ধরবো এবং উদ্দীপকের সাথে এটা কিভাবে মিলে এই প্রয়োগটা তোমার এখানে করতে হবে, আর কিছুই না এখানে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে গ্রহণযোগ্যতা। এর গ্রহণযোগ্যতা কি ছিল? এটা গ্রহণযোগ্যতা নিয়ে আমাদের আলোচনা করতে বলা হয়েছে। এই গ্রহণযোগ্যতা হারায়, অবশ্যই গ্রহণযোগ্যতা হারায়, কারণ গ্রহণযোগ্যতা যদি না হারাতো তাহলে তো 1947 সালে আমাদের দেশ ভাগই হতো না, মানে ভারত পাকিস্তানের সৃষ্টি হতো না। ঠিক আছে, এটার গ্রহণযোগ্যতা হারায়, এটার নানা কারণে গ্রহণযোগ্যতা হারায়। এক্ষেত্রে তুমি 1-2 পয়েন্ট করে তোমার এক্ষেত্রে গ্রহণযোগ্যতাগুলো তোমার এক্ষেত্রে তুলে ধরতে হবে। যে মন্ত্রী মিশন পরিকল্পনা সংবিধান রচনার দায়িত্ব গণপরিষদকে দেওয়া হলেও সদস্যরা তোমার সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে ছিলেন না, নির্বাচিত ছিল না। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার যে ভারত যে পরবর্তীতে যে হয় স্বাধীনতা অর্জন করে, এটার জন্য কিন্তু তোমার এই পরিকল্পনা দেওয়া হয় যে তোমরা সংবিধান প্রণয়ন করো বা দেশ স্বাধীনতার এই পরিকল্পনাগুলো তোমরা নকশা তৈরি করে। কিন্তু এই ক্ষেত্রে তাদের মধ্যে যে ছিল তারা কিছু ক্ষমতা নিজেদের হাতে রাখতে চেয়েছিল এবং তারা এই ক্ষেত্রে কিন্তু তারা করেনি। যেমন ভোটাধিকারের ভিত্তিতে ছিল না, নির্বাচিত ছিল না, বা দেশীয় রাজ্যগুলোতে গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি অনুপস্থিত ছিল। তারপর মন্ত্রী মিশন পরিকল্পনায় ভারতকে 2টি মুসলিম প্রধান অঞ্চল, একটি হিন্দু প্রধান অঞ্চল, অন্যটি দেশীয় রাজ্যসমূহ নিয়ে গঠিত হলেও 4টি অঞ্চলে বিভক্ত কথা বলা হয়, কিন্তু ছিল অবাস্তব এবং জটিল। রাজনৈতিক জটিলতা এড়ানোর জন্য আরও কি করা হয় এই বিষয়গুলো তুমি তুলে ধরবা। সেখানে দুর্বল কেন্দ্রীয় কমিশন গঠনের চেষ্টা করা হয়। এইসব নানা ত্রুটি এবং মুসলিম লীগ এবং কংগ্রেস একই সাথে এটাকে তোমার প্রত্যাখ্যান করে, ফলে এটা ব্যর্থতায় পর্যবসিত হয়। আজকে আমরা লাস্ট সৃজনশীলটা যদি দেখি, এক্ষেত্রে বলা হচ্ছে কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় আমরা জানি। দ্বিজাতি তত্ত্ব আমরা কি জানি। কোন ঘটনার মিল পাওয়া যায় বিবৃত ঘটনার সাথে? দক্ষিণ একই বিষয় বঙ্গভঙ্গ, এবং এই ঘটনার ফলাফল 1911 সালের হয় এবং হিন্দুরা যে এটা মেনে নেয় না, খুব প্রকাশ করে, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এই বিষয়টা করা হবে। তো আজকে এই পর্যন্ত। এরপরে আমরা আবার সিভিক্স সেকেন্ড পার্টের যে পরবর্তী যে চ্যাপ্টারগুলো আমাদের অন্তর্ভুক্ত আছে শর্ট সিলেবাসের মধ্যে, ওগুলোর রিভিশন ক্লাস এবং সৃজনশীল সলভ নিয়ে হাজির হব।